আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চীন একসময় নীরবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করেছিল নিজের শক্তি গড়তে। আজ ভারতও ঠিক সেই একই পথে হাঁটছে, চীন বিরোধী স্লোগান দিয়ে আমেরিকাকে নিজের স্বার্থে কাজে লাগাচ্ছে। কিন্তু এই খেলার শেষ কোথায়? বাংলাদেশ কি ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ফাঁদে আটকে যাচ্ছে? আর পাকিস্তান, যে দেশটি একসময় পরাশক্তিদের হাতিয়ার ছিল, সেটাকেই কি আবার আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? 1970-এর দশকে চীন তখনও দুর্বল অর্থনীতি আর সীমিত সামরিক শক্তির দেশ, কিন্তু সেই সময় চীন বুঝতে পেরেছিল নিজের শত্রু সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলার জন্য তাদের প্রয়োজন যুক্তরাষ্ট্রকে পাশে টানা। ফলাফল আমেরিকার সাথে চীন আমেরিকার সমঝোতা। আমেরিকা চীনকে সাপোর্ট দিল, টেকনোলজি দিল, এমনকি অর্থনৈতিক বাজার উন্মুক্ত করলো। চীন নীরবে এগুলো গ্রহণ করলো, আর যখন শক্তিশালী হলো তখন আমেরিকাকেই বিশ্ব রাজনীতির প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেললো। আজ ভারতের কৌশলও প্রায় একই রকম। ভারত এখন আমেরিকাকে ব্যবহার করছে চীন বিরোধী স্লোগানে, যেমন ইন্দো প্যাসিফিক কৌশল, কোয়াড জোট, এমনকি আমেরিকার সামরিক জোটগুলোতে ভারতের ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ভারত একবার শক্তিশালী হয়ে গেলে তখন আমেরিকার প্রভাব আর তার উপর কার্যকর থাকবে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল ক্রয় করেছে। আমেরিকা খুব ভালো করেই জানে ভারতকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে না। তাহলে বিকল্প কি? উত্তর হলো পাকিস্তান। পাকিস্তান দীর্ঘদিন ধরে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল। শীতল যুদ্ধের সময় থেকে শুরু করে আফগানিস্তান যুদ্ধ পর্যন্ত আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করেছে। যদিও সাম্প্রতিক সময়ে পাকিস্তান অর্থনৈতিক দেউলিয়াতে ভুগছে, তবুও ভূ রাজনৈতিক দিক থেকে দেশটি এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা তাই পাকিস্তানকে নতুন করে সামনে আনতে চেষ্টা করছে। এর পেছনে মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়া, ভারত ও চীনের পাশাপাশি বাংলাদেশকেও প্রভাবের মধ্যে রাখা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক কিভাবে ব্যবহার হচ্ছে? একদিকে পাকিস্তানের সংস্কৃতির প্রভাব, মিডিয়া, ধর্মীয় সংগঠনগুলো; অন্যদিকে পাকিস্তানি অর্থনৈতিক সংযোগ, অপ্রকাশ্য ব্যবসা বাণিজ্য; তৃতীয়ত কূটনীতিকভাবে পশ্চিমা শক্তির মাধ্যমে বাংলাদেশের উপর চাপ তৈরি করা। আমেরিকা চায় বাংলাদেশ কখনো পুরোপুরি ভারত বা চীনের দিকে চলে না যায়, তাই পাকিস্তানকে হাতিয়ার বানিয়ে বাংলাদেশের ভিতরে এক ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে। এখানে আসল মাস্টারমাইন্ড হলো যুক্তরাষ্ট্র, কারণ তাদের কৌশল হলো বাংলাদেশকে সবসময় ভারসাম্যহীন অবস্থায় রাখা, যাতে দেশটি স্বাধীনভাবে কোনো জোটে যোগ দিতে না পারে। বাংলাদেশকে আমেরিকার এই ফাঁদে পা দিচ্ছে। আমেরিকা একদিকে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন সংস্কারের কথা বলেন, অন্যদিকে একই সময়ে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, যাদের রাজনৈতিক অতীত রক্তাক্ত সামরিক শাসনে ভরা। এই দ্বিমুখী কৌশল বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। পাকিস্তান আজ কেমন অবস্থায় আছে? অর্থনীতি ভেঙে পড়েছে, রাজনৈতিক অস্থিরতা চরমে, বিদেশি ঋণের ওপর পুরোপুরি নির্ভরশীল। একসময় পাকিস্তানও ভেবেছিল আমেরিকার হাত ধরে তারা দক্ষিণ এশিয়ার নেতা হবে, কিন্তু বাস্তবতা হলো আজ পাকিস্তান একটি অচল দেশের প্রতীক। বাংলাদেশ যদি সতর্ক না হয় তবে একই ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে। দেখুন আজকের পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভয়ে আতঙ্কে যেখানকার সশস্ত্র সংগঠন কখনো প্রকাশ্যে আসতে পারেনি, তারাই কিন্তু আজ সরাসরি বাংলাদেশ আর্মির যে গাড়ি রয়েছে সেখানে হামলা করার সরাসরি চেষ্টা করছে। এবং সেখানকার উত্তপ্ত পরিস্থিতি, বর্তমান সকল রাস্তাঘাট বন্ধ, এমনটা কেন হলো? এই সাহস তারা কোথা থেকে পেল? বাংলাদেশের ভেতর জাতীয় নিরাপত্তার বড় হুমকি থাকা সত্ত্বেও কিভাবে স্টারলিং সেবা চালু হলো? আপনি আমাদের আশেপাশে কতজন আমরা সাধারণ নাগরিক দেখছি যারা স্টারলিং ব্যবহার করছে বা ব্যবহার করবে? এই সুযোগটা কারা ব্যবহার করছে? কারা স্টারলিং ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে? কেন বাংলাদেশে মানবাধিকার সংগঠন অফিস খোলার অনুমতি দেওয়া হলো, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বড় ধরনের কোনো অ্যাকশনও যেতে পারছে না? কারণ এখানে সরাসরি তাদের নজরদারিতে এবং সরাসরি খবরদারির সুযোগ তৈরি হলো। এগুলো কেন করা হলো? কার সাথে করা হলো? এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের মনে আসছে, যার যৌক্তিক উত্তর খোঁজা দরকার। আজকের মতন বিদায়, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার। আল্লাহ হাফেজ।